আসসালামু আলাইকুম এভরিওয়ান। হৃদিতা গল্পের 7 নম্বর পার্ট। তো বেশি কথা না বলে চলুন শুরু করা যাক। তো সহজেই যদি ছাত্রদের চেহারা ভুলে যায় তাহলে তো আমার প্রতিষ্ঠান অল্পতেই লাটে উঠবে। সুতরাং আমার স্মৃতিশক্তি এতটাও খারাপ না যে অল্পতেই ছাত্রদের কথা ভুলে যাব। তাছাড়া আমার স্মৃতিশক্তি এখন অনেক ভালো আছে, যাকে একবার দেখি তাকে দ্বিতীয়বার চিনতে অসুবিধা হয় না। এখন থেকে তোমাকে কিন্তু নিয়মিত ক্লাসে আসতে হবে। তোমাদের ইন্টারমিডিয়েট পরীক্ষা বেশি একটা কিন্তু সময় নেই। আমি বললাম জি স্যার, অবশ্যই আসবো। কলেজে প্রথম দিনই ক্লাস বেশ কয়েকটা বন্ধু পেয়ে গেলাম। প্রথম দিনে ক্লাসে ভালোই মজা হলো। কলেজ শেষে রাস্তায় এসে ফোনে নিউজ ফিড দেখতেছিলাম, হঠাৎ পরিচিত কণ্ঠ আমার নাম ধরে ডাকলো। নিউজ ফিড দেখা বাদ দিয়ে তার দিকে তাকালাম, চোখ যেন কপাল উঠে গেল। আজ 2 মাস পর আরোহীর সঙ্গে কলেজে এমন ভাবে দেখা হবে সেটা কখনো কল্পনাও করিনি। নিশ্চয়ই আরোহী এই কলেজেই পড়ে। দূর পড়লেই কি আর না পড়লেই কি, ওর সঙ্গে কথা না বলাই ভালো। এসব ভেবে চলে আসতে যাব, তখন এমন সময় আরোহী আমার সামনে এসে বলতে লাগলো। আরোহী বলল, কেমন আছেন? আরোহীর কথা কোনো রেসপন্স না করে চলে আসতে যাব, তো তখন আমার পথ আটকে আরোহী বলে উঠল, এদিন আপনার চলে যাওয়ার কথা শুনে কেন যেন নিজের চোখের জল আটকাতে পারিনি। নিজেকে অনেক অপরাধী বলে মনে হয়েছে। আমার জন্মদিন আপনার সঙ্গে মিসবিহেভ না করলে হয়তো আমার বাসায় এভাবে ছেড়ে নিশ্চয়ই আসতেন না। আরোহী করুণ সুরে বলল। আমি বললাম, আমাকে তাড়ানোর জন্য তো উঠে পড়ে লেগেছিলেন, এখন আপনার বাসা ছেড়ে চলে আসছি, এতে তো আপনার খারাপ লাগার কথা না। আরোহী বলল, আমার একটা ভুল ধারণার জন্য আপনার সঙ্গে মিসবিহেভ করেছি, সেই ভুলটি এখন বুঝতে পারছি। আমি নিশ্চুপ হয়ে আছি। আরোহী বলল, আপনি চাইলে আবার আমার বাসায় থাকতে পারেন, আমার কোনো সমস্যা নাই। এবার কথা দিচ্ছি আপনার সঙ্গে আর কোনো মিসবিহেভ করব না। আমি বললাম, আপনি পারেনও বটে। আপনার কি মনে হয় এই মিষ্টি মাখা কথা বলে আমি আপনার ওখানে যাব? কখনোই না। আপনাকে বলছি না, আপনি শুধু দেখতেই সুন্দর, কিন্তু আপনার চেহারার মতো যদি আচার ব্যবহার ভালো হতো তাহলে আপনার প্রতি একটা ভালো লাগা কাজ করতো। কিন্তু আপনি তো এরকম না, তার উল্টো। আরোহী বলল, আপনি চাইলে আমি সবকিছু বদলে ফেলবো। আরোহী আনমনে বলে উঠল। আমি বললাম, আমি চাইলে নিজে বদলাবেন মানে? আরোহী আমার কথার উত্তর না দিয়ে বলল, আমরা কি সবকিছু ভুলে বন্ধুত্বের সম্পর্ক করতে পারি না? আমি বললাম, না। আরোহী বলল, কেন? আমি বললাম, আমি আমার একাকিত্ব জীবনে ভালোই আছি, এখনো কারো বন্ধুত্ব দরকার নাই। আমার উপর রেগে এসব বলছেন তাই না? তাছাড়া কলেজের সব ছেলেরাই কিন্তু আমার সঙ্গে বন্ধুত্ব করতে চাই, কিন্তু তাদের সঙ্গে আমি বন্ধুত্ব করি না। আচ্ছা ঠিক আছে, আমি আগে আপনার সঙ্গে যা অন্যায় করেছি সেটার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। যে এতদিন আপনার সঙ্গে যা মিসবিহেভ করেছি তার জন্য আমি সত্যি খুব লজ্জিত এবং অনুতপ্ত। প্লিজ আমাকে আপনার বন্ধু হিসেবে গ্রহণ করে নিন আর আমাকে ক্ষমা করে দিন প্লিজ। আরোহী 2 হাত জোর করে মুখে মিষ্টি হেসে বলল। আমি তখন নিশ্চুপ হয়ে আছি। আরোহী বলল, আমাকে ক্ষমা করবেন না তাই তো? অনেকের কাছে শুনেছি ক্ষমা করে দেওয়াটা কিন্তু একটা মহৎ কাজ। আপনি কি এই মহৎ কাজটি করবেন না? আরোহীকে যতই দেখছি ততটাই অবাক হচ্ছি। এই মেয়ে এক এক সময় এক এক রূপ ধারণ করে দেখছি। আগে যখন তাদের বাসায় থাকতাম তখন তো ও কারণে মিসবিহেভ করতো, আর এখন এসব মিষ্টি মাখা কথা বলে আমাকে কেন যেন নিমিষে গলিয়ে ফেলছে। আনমনে এসব ভাবতে আরোহী বলে উঠল, আমাকে কি মাফ করা যায় না? আমি তখন নিশ্চুপ। এই বলল, কি হলো বলেন? আচ্ছা ঠিক আছে, ভেবে দেখবো। এই বলে বাসায় চলে আসলাম। বাসায় এসে শুধু আরোহীর কথা বারবার মাথায় ঘুরপাক খাচ্ছে। আগে তো আমাকে সহ্য করতে পারতো না, আর এখন তাদের বাসা ছেড়ে চলে আসতেই এতে তাতে মিষ্টি লাগতে শুরু করেছে দেখছি। রাতে এসব চিন্তা ভাবনা করে কখন যে ঘুমিয়ে পড়েছি খেয়াল নেই। মাঝরাতে স্বপ্নের ঘরে দেখতে লাগলাম কাকিমার সাদা কাফনের খাটে করে কই যেন নিয়ে যাচ্ছে। আমি পিছন দিক থেকে তাদেরকে কান্নায় ভেঙে পড়তে বারণ করে বলছি, আমার কাকিমাকে তোমরা কোথায় নিয়ে যাচ্ছ? আমি থাকতে কাকিমাকে কোথাও নিয়ে যেতে দিব না। কেউ আমার কথা কানই দিচ্ছেন। তো উপায় নেই পেয়ে জুড়ে কাকিমা বলে চিৎকার মেরে বলতে ঘুম ভেঙে গেল। আমার রুমমেট জয় পাশে এসে বলতে লাগলো। জয় বলল, ভাই আপনি ঘুমের মাঝে কাকিমা বলে হঠাৎ চিৎকার দিলে নিশ্চয়ই কোনো দুঃস্বপ্ন দেখেছেন। আমি বললাম, ভাই পানি হবে একটু? মাত্র জয় সামনে 1 গ্লাস পানি এনে দিল। তারপর আমি পানিটুকু খেয়ে জয়কে বলল। আমি বললাম, হ্যাঁ ভাই, অনেক বড় একটা দুঃস্বপ্ন দেখেছি। আসলে এই পৃথিবীতে আমার আপনজন বলতে কাকা কাকিমা, তারা আমার আদর যত্ন বড় করেছে। আজ প্রায় 1 বছর হয়ে গেল তাদের সঙ্গে আমার কোনো যোগাযোগ নেই। জয় বলল, তাদের কেসের ঢাকা শহরে পড়ে আছেন কেন? আমি বললাম, সে এক লম্বা কাহিনী। জয় একটু কৌতূহল বশত জিজ্ঞেস করে বলে উঠলো, বলেন ভাই, কি কাহিনী? আমি বললাম, এখন না ভাই, আরেকদিন সময় নিয়ে বলবো নে। আচ্ছা ঠিক আছে, আপনি অবশ্যই আপনার গল্পটা শুনবো। এখন আপনি ঘুমের প্রয়োজন, ঘুমিয়ে পড়েন। আমি বললাম, বাকি রাতটুকু ঘুমাতে পারলাম না। ফজরে আজান শুনে বিছানা থেকে উঁচু করে মসজিদে নামাজ পড়তে গেলাম। কতদিন আগে যে নামাজ পড়তে গিয়েছিলাম তা ঠিক এখনো মনে নেই। নামাজ শেষে আল্লাহর কাছে মোনাজাতে বললাম, হে আল্লাহ, তুমি আমার কাকা কাকিমাকে ভালো রেখো। তারা হয়তো আমার রক্তের কেউ না, তারপরও তারা আমার আপনজন। তারা যে অবস্থাতে থাকুক না কেন, ভালো যেন থাকে। এটুকু বলে সংক্ষিপ্ত মোনাজাত পরে মসজিদের বাইরে চলে আসলাম। ইতিমধ্যে বাইরে সূর্যের আলো রক্তিম হয়ে উঠেছে। বাসায় এসে কেন জানি মনে হলো কাকিমার সঙ্গে কথা বলা দরকার। পুরাতন সিমটা ওপেন করে ফেললাম। এর আগে অনেকবারই ওপেন করেছি, কিন্তু তাদের ওখান থেকে কোনো ফোন দেওয়ার ইচ্ছা হয়নি। কিন্তু আজ দিতে হচ্ছে, তো তানিশার কাছে ফোন দিলাম। 2-1 বার রিং হবার পর তানিশা ফোনটা রিসিভ করে বলল। তানিশা বলল, হ্যালো, কে বলছেন?
কাকিমার কাছে ফোনটা দেন। আমার ফোনটা শুনে তানিশা বলল, ভাই তুই কেমন আছিস? কতদিন ধরে তোর ফোন নাম্বারে কল দিয়েছি, তার কোনো হিসাব নেই, কিন্তু প্রতিবারই ফোন বন্ধ ছিল। ফোনটা কেন বন্ধ করে রেখেছিস বলতো? তানিশা একসঙ্গে কথাগুলো বলে উঠল। তানিশার কথার উত্তর না বললাম। আপনার সঙ্গে কথা বলার কোনো ইচ্ছে আমার নেই। এখন যদি কাকিমার কাছে ফোনটা না দেন তো কথা বাড়িয়ে লাভ নেই। ফোনটা রাখছি ভাই। কিছুটা রেগে বললাম, মাকে ফোন দিচ্ছি, তবুও রাখিস না। সে মন খারাপ করে বলল। কাকিমার হাতে ফোন দেবার পর কাকিমা কান্না করে বলে উঠলো, বাবা কেমন আছিস? আমি বললাম, আলহামদুলিল্লাহ ভালো, তোমরা কেমন আছো? কাকিমা বলল, তুই কি আমাদের ভালো রেখেছিস? আমি তখন নিশ্চুপ হয়ে আছি। কাকিমা বলল, বাবা অনেকদিন তো বাহিরে থাকলি, এবার চলে আয় না বাপ, তোকে ছাড়া বাড়িটা কেমন শূন্যতা ভরে গেছে। তখন আমি নিশ্চুপ। তোকে খুঁজতে তোর কাকা ঢাকা পর্যন্ত খুঁজে আসছে, কিন্তু তোর সন্ধান পাইনি। কোথায় আছিস, কি করছিস, কিছুই তো জানতে পারিনি। বাবা আমাকে বল, তুই কোথায় আছিস? বললাম, সরি কাকিমা, সম্ভব না। ছোট থেকে তোমাদেরকে অনেক বিরক্ত করে আসছি, তাই এখন ভাবছি বাকিটা জীবন একাকিত্ব কাটিয়ে দিব। তাছাড়া আমার তো আর কোনো অধিকার নেই তোমাদের ওখানে থাকবার। হাজার হোক আমি তোমাদের রক্তের কেউ না। আমার কথাটা শোনা মাত্র কাকিমা কান্না ভেঙে বলল। কাকিমা বলল, তোকে ছোট থেকে বড় করেছি এসব শোনার জন্য? আমি জানি তোর একটু জিদ বেশি, এর জন্য কি আমাদের ছেড়ে সারা জীবন কাটিয়ে দিতে পারবি? তুই হয়তো আমাদেরকে ছাড়া ভালো আছিস, কিন্তু আমরা তোকে ছাড়া ভালো নেই, সেটা কি তুই বুঝিস? তখন আমি নিশ্চুপ। কাকিমা বলল, তুই আর জিদ করে বাইরে থাকিস না, তোকে ছাড়া সত্যি আমরা ভালো নেই। তুই কাকিমার সঙ্গে ফোনে কথা বললাম, পরিশেষে বললাম, কাকিমা ভালো থেকো আর নিজের যত্ন নিয়েও রাখছি। তবু বলতে কাকিমা বলল, তানিশা তোর সঙ্গে কথা বলতে যাচ্ছে, কথা বল। কাকিমা এই বলে তানিশার হাতে ফোনটা দিল। তানিশা হেলো বলা মাত্র ওপাশ থেকে লাইন কেটে দিল। তানিশা মন খারাপ করে তার মাকে বলতে লাগলো, মা ও আমার সঙ্গে কথা না বলে ফোন কেটে দিল। আজ প্রায় 1 বছর পর ফোন দিল, অথচ আমার সঙ্গে কথাই বললো না। তানিশা মন খারাপ করে বলল। তানিশার মা বলল, থাক মা, মন খারাপ করিস না। তুই বোন হয়ে ওকে বাজে কথা বলেছিস দেখে তোর উপর অভিমান করে আজও কথা বললো না। ইতিমধ্যে তানিশা কান্না শুরু করে ফেলেছে। তানিশার কান্না দেখে তার মা সান্ত্বনা দিয়ে বলল, আবার যখন ফোন দিব তখন রনিকে বুঝিয়ে বলবো না যেন তোর সঙ্গে কথা বলে। পাগলি মেয়ে, ভাইয়ের জন্য যখন এতই খারাপ লাগছে তো সেদিন কেন ঝগড়া করতে গেলি? তানিশা কান্না করে বলে, মা আমার খুব ভুল হয়েছে, এবার ফিরে আসলে ওর সঙ্গে আর ঝগড়া করবো না। অপরদিকে আমি ভাবলাম তানিশার সঙ্গে একটু কথা বললে হয়তো ভালো হতো। পাগলিটা নিশ্চয়ই আমার আচরণের কষ্ট পেয়েছে, পেলেই বা কি, বেঁচে থাকলে ওর সঙ্গে কথাই বলবো না। আজও তার বলা কথাগুলো কানে ভাসে। এসব ভাবছি, ইতিমধ্যে মেসেজ শব্দে ধ্যান ভেঙে গেল। তারপর মেসেজে ওপেন করে পড়তে লাগলাম, কেমন আছো? নিশ্চয়ই ভালো নেই। এবার ছাড়া কজনই বা ভালো থাকতে পারে? সেদিন থেকে তুমি ভালো নেই সেটা আমি জানি। তোমার 2 বছরের ভালোবাসা আমি বুঝতে পারি। কি করব বলো? যখন তোমাকে ভালো লাগতে শুরু করলো ঠিক তখনই দুর্জয় যে আমাদের মাঝে এমন দেওয়াল তৈরি করবে সেটা আমি কোনোদিনও কল্পনাও করিনি। মাঝখানে তোমাকে শুধু শুধু ভুল বুঝে গেলাম। জানি না আমার ক্ষমা হবে কিনা, তারপরও বলো প্লিজ আমাকে ক্ষমা করে দাও। তোমার সঙ্গে না বুঝে যে অন্যায়টা করে ফেলেছি, বিশ্বাস করো সত্যটা জানার পর তোমাকে অনেক খুঁজেছি কিন্তু কোথাও পাইনি। আব্বু অনেক অনুশোচনায় ভুগছে। প্লিজ এবার গ্রামে ফিরে এসো, জিদ করো না, আমি তোমার অপেক্ষায় থাকবো। কথাগুলো ফোনে বলতাম কিন্তু সাহস পাচ্ছিলাম না, তাই মেসেজে বললাম। মেসেজটা পড়ে কেমন জানি ঘোরের মধ্যে পড়ে গেলাম। আজ সিমটা ওপেন করাতেই অচেনা নাম্বার থেকে কে এসব মেসেজ দিচ্ছে। রিধিতা নয়তো? কুতূহলবশত সেই নাম্বারে কল দিলাম। ফোন রিসিভ করে ওপাশ থেকে যখন হ্যালো শব্দটি আসলো তখন বুঝতে আর বাকি রইল না কে এটা। তারপর কথা না বলে দ্রুত লাইন কেটে দিলাম আর ওপাশ থেকে অবিরাম কল আসতে লাগলো। এক পর্যায়ে সিমটা অফ করে রেখে দিলাম। এখন হয়তো হৃদিতার সামনে সত্যটা প্রকাশ হয়েছে, এর জন্য আমাকে খুঁজছে তার ভুলের ক্ষমা চাওয়ার জন্য। কিন্তু আমি তো তাকে ক্ষমা করব না। গ্রামবাসীর সামনে আমাকে অনেক অপমান অপদস্থ করেছে, আর সেটা দ্রুত কেমনে ভুলি? একটা সময় হৃদিতাকে অনেক ভালোবাসতাম, ওকে নিয়ে অনেক স্বপ্নও ছিল, কিন্তু বর্তমান হৃদিতার প্রতি একটু অনুভূতিও জেগে নেই। সবগুলোকে মেরে ফেলেছি। যে কিনা অল্পতেই ভুল বুঝি, সত্য মিথ্যা বাছাই না করে ভুল বুঝে, তারা শতবার ক্ষমা চাইলেও আমার কাছ থেকে কখনো সেটা পাবে না। সত্যটা জানার পর হয়তো হৃদিতা আমাকে পাগলের মতো খুঁজেছে, আফসোস আমাকে পায়নি। আজ সত্যি তাদের কর্মকাণ্ড দেখে অনেক খারাপ লাগছে। যাই হোক, হৃদিতা আমাকে যতই যাই করুক না কেন, তাকে কখনো ক্ষমা করব না। ভালোবাসার কথা জানতে যাচ্ছে তো সেদিনই সে। এখন নতুন করে হৃদিতার প্রতি কোনো অনুভূতির জন্ম নেয়নি, আর নিবেও না। এভাবে দিনকাল কাটতে লাগলো। কিন্তু কদিন ধরে লক্ষ্য করছে আরোহী আমার সঙ্গে বন্ধুত্বের সম্পর্ক করবে দেখে উঠে পড়ে লেগেছে। তুই তাকে এড়িয়ে চলি তো তোর পিছু লেগে থাকে। সেদিনের ঘটনা, ক্লাস শেষ করে জুবাইয়ের সঙ্গে ক্লোজের মাঠে আড্ডা দিচ্ছিলাম। আরোহী হুট করে সামনে এসে বলতে লাগলো, এই আপনার সমস্যাটা কি? যতই আমাকে দেখেন ততই এড়িয়ে চলে যান, সেটা কেন? আরোহীর কথার উত্তর না দিয়ে জুবাইরকে বললাম, চললাম রে, এখানে আর ভালো লাগছে না। এই বলে সেখান থেকে চলে আসতে যাবে, তখন আরোহী আমার পথ আটকিয়ে বলল, খুব ভালো হয়েছে আপনার, তাই না? আরোহীর সামনে দাঁড়িয়ে বলল। আমি কিছুটা ডেকে বললাম, সামনে থেকে সরো। আরোহী বলে, এমন করছেন কেন? বন্ধুত্বের সম্পর্ক তো করতে বলছি, এতে সমস্যা কি? আমি বললাম, সবার সঙ্গে বন্ধুত্ব করলেই যে আপনার সঙ্গে বন্ধুত্ব করতে হবে এমন তো কোনো কথা নেই। তাছাড়া আপনি আমার পিছনে উঠে পড়ে লেগেছেন কেন? আমি কি কোনো সেলিব্রিটি পারসন যে আমার সঙ্গে বন্ধুত্ব করতে হবে? আরোহী বলল, আপনি তাহলে আমার সঙ্গে বন্ধুত্ব করবেন না? আমি বললাম, না।
আরোহী বলল, আপনি যদি রাজি না হন তাহলে কিন্তু লোকজনের হাতে গণপিটুনি খাওয়াবো। আমি কিছুটা হেসে, কেমনে? আরোহী চিৎকার মেরে বলতে লাগলো, দাঁড়ান দেখাচ্ছি। আরোহী বলল, কে কোথায় আছো? আমাকে বোকাটে ছেলে হাত থেকে বাঁচাও। এরে সেরেছে। আরোহী যেভাবে লোকজন ডাকতে লেগেছে, আমার তো হাড্ডি গুড্ডি মার খাই এক করে ফেলবে। না, একটা ব্যবস্থা করতেই হবে। কে কোথায় আছো? আমাকে একটা বোকাটে ছেলে হাত থেকে রক্ষা করো। আরোহী বলতে লাগলো। আমি বললাম, প্লিজ থামুন, নয়তো লোকজন এসে গেলে মহাবিপদে পড়ে যাব। আরোহী আরো ফাজলামো করে বলতে লাগলো, রাজি না হলে বলতেই থাকবো, কেউ কোথায় আছো? জলদি এখানে আসো প্লিজ। একে বললাম, থামতে বলছি কিন্তু। না, থামবো না। কে কোথায় আছো বলতে ঠাস করে আরোহী গেল থাপ্পড় মেলে দিলাম। আরোহী আমার দিকে এক পলক তাকিয়ে ছোট বাচ্চাদের মতো করে কান্না করতে করতে বলল। আরোহী বলল, আপনি আমাকে থাপ্পড় মারলেন? সরি, আসলে বুঝতে পারি না, থাপ্পড়টা একটু জোরে লাগবে। এই রে সেরেছে। আরোহী যেভাবে ছোট বাচ্চাদের মতো কান্না করছে, একে কিভাবে চুপ করাবো? আমি থানায় গিয়ে আপনার নামে মামলা করব। আপনি আমাকে থাপ্পড় মেরেছেন। আরোহী কান্না করে বলল। আমি কিছুটা ভয় পেয়ে বললাম, প্লিজ এসব মামলা টামলা করেন না, দরকার পড়লে আপনি আমাকে থাপ্পড় মারতে পারেন। আপনি আমাকে থাপ্পড় মেরেছেন, আপনাকে তো আমি জেলের ভাত খাইয়ে ছাড়বো। গল্পের বাকি অংশটুকু আজকেই দেওয়া হবে, সবাই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।